প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা কথা বলবো শর্টনেস অফ ব্রেথ নিয়ে। তার মানে হচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা শুনবো কি কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়। আজকের এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন মাউন্ট সিনাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর, ইন্টার্নিস্ট ডায়াবেটোলজিস্ট ডাক্তার সিএম হাসান। আসুন পরিচিত হই ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো ডাক্তার সিএম হাসান, আমরা আজকে কথা বলবো শর্টনেস অফ ব্রেথ। তার মানে যদি শ্বাসকষ্টের কথা ধরি, এই বিষয়টা অনেকেরই অনেক রকম শ্বাসকষ্ট আছে। আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো কারণে যাওয়ার আগে মানে কোনটাকে আমরা শ্বাসকষ্ট বলবো? মানে কখন একজন রোগীকে আপনি বলবেন যে তার শ্বাসকষ্ট আছে বা এটাই শ্বাসকষ্ট? জি, এটা আসলে রোগীর নিজস্ব একটা অনুভূতি। যখন সে বুঝতে পারে যে আগে যেভাবে দিন যাপন করা হচ্ছিল, সেরকম এখন একতলা থেকে দোতলা ওঠা বা ২-৩ ব্লক হাঁটার পরে হঠাৎ করে মনে হচ্ছে যে আগের মতো সেই সহজে শ্বাস-প্রশ্বাস চলছে না। তা এই ব্যক্তিগত অনুভূতিটা একমাত্র রোগীই কিন্তু নির্ণয় করতে পারবে। বাইরে থেকে কেউ বলতে পারবে না। যতক্ষণ না এটা অনেক খুব অ্যাডভান্সড লেভেলে চলে যায়, তখন মানুষ দেখেই বুঝতে পারবে যে ওনার হাঁসফাঁস হচ্ছে। কিন্তু এর অনেক আগেই বেশ হুম, হুম। প্রাথমিক পর্যায়েও কিন্তু রোগী অনেক সময় এবং অধিকাংশ সময় অনুভব করে থাকে যে কষ্ট হচ্ছে, একটু নিঃশ্বাসের আগের মতো আর নাই। এবং আচ্ছা, অনেকে আচ্ছা। এটাকে বয়সজনিত কারণ হিসেবে ধরে। কিন্তু এটার পিছনে হয়তো অন্যান্য কারণ লুকানো থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে শ্বাসকষ্টটা হচ্ছে রোগী ১ম বলবেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে বা তার সেরকম একটা কষ্ট হচ্ছে। কিন্তু অনেক বেশি তীব্র না হলে আমরা বাইরে থেকে সরাসরি বুঝতে পারব না বা চিকিৎসকরা হয়তো পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারবেন সেটা প্রমাণের জন্যে। কিন্তু সেটাই যদি ধরি, একজন রোগী যখন বলেন তার শ্বাসকষ্ট হচ্ছে, তো এর পেছনে কি এমন হতে পারে যে তার মানসিক কোনো কারণ আছে? বা মানসিক কারণে তিনি মনে করছেন বা সত্যি একটা শ্বাসকষ্ট কিনা বা মানসিক কারণেও শ্বাসকষ্ট হতে পারে কিনা? জি, মানসিক কারণে শ্বাসকষ্ট হতে পারে অবশ্যই। তবে আমরা শ্বাসকষ্টকে সর্বদাই একটা শারীরিক কারণ হিসাবে ১ম এ এটার যাচাই-বাছাই চলে। তার হুম, হুম। পরবর্তীতে যদি কোন রকম শারীরিক কারণ না পাওয়া যায়, তখন এটাকে মানসিক কারণ হিসাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হইতে পারে। কিন্তু শুরুতেই মানসিক কারণ হিসাবে এটাকে ধরলে অনেক সময় গুরুতর রোগ, বিশেষ করে হুম, হুম। হৃদরোগ বা ফুসফুসের রোগ মিস হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এটা অনেক দূর, এই রোগ অনেক irreversible পর্যায়ে চলে যেতে পারে। আচ্ছা, এইজন্য আচ্ছা। আমরা মানসিকটাকে সর্বশেষেই রাখি। আচ্ছা, আচ্ছা। তো মানসিক এই সমস্যা আপনি যেটা বলছেন যে মানসিক কারণটাকে সবার পরে বিবেচনা করতে হবে। তাহলে বাকি কারণগুলো কি? আর কি কারণে শ্বাসকষ্ট হতে পারে? জি, এটা মনে রাখতে হবে যে মানসিক কারণটা কিন্তু সব ধরনের শারীরিক কারণের সাথেও সংযুক্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, আচ্ছা। একইভাবে বিরাজমান হইতে পারে। তো এখন কন্ট্রিবিউশনটা মানসিক কারণে কতটুকু আর শারীরিক কারণে কতটুকু, হুম, সেটার হুম। বিশ্লেষণটা চিকিৎসকের হাতের উপর ছাড়তে হবে। তো শারীরিক কারণসমূহের মধ্যে সাধারণত এটা বলা যেতে পারে যে হৃদরোগের জনিত কারণে বা ফুসফুসের রোগজনিত কারণে অথবা হৃদরোগের বাইরে অন্যান্য কারণে। বেশ কমন একটা কারণ হতে পারে যে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। মানুষের যখন অ্যানিমিয়া থাকে তখন মানুষের শ্বাসকষ্ট হয়, তখন অনেকে সেটাকে হৃদরোগ বা অন্যান্য ফুসফুসের রোগ হিসেবে ধরতে পারেন। তো বিশেষ করে যখন ১০ এর নিচে হিমোগ্লোবিন চলে যায়, তখন মানুষের কিছু শ্বাসকষ্ট হয়ে থাকে। তখন একটা দুশ্চিন্তা হয় যে এটা কি আসলে হৃদরোগের কারণে হলো না অ্যানিমিয়ার কারণে হলো। প্রাথমিক পর্যায়ে এটা চিকিৎসাটা হয়তো ওই লেভেলে শুরু করা যেতে পারে। এর বাইরে আমাদের যে এই জীবনযাত্রা রয়েছে, অনেকের ধূমপানের জনিত কারণে শ্বাসকষ্ট হইতে পারে এবং অ্যাজমা, হাঁপানি রোগ যাদের আছে তারা আবার অনেক ক্ষেত্রে ধূমপান করে থাকেন। সেগুলির কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তো এই বহুবিধ কারণ এবং ধূমপানের কারণে আবার ফুসফুসের রোগ এবং হৃদরোগ, এগুলি হুম, সব হুম। একই সাথে সংশ্লিষ্ট হতে পারে। সুতরাং শ্বাসকষ্টকে আমরা অনেকটা গুরুত্ব দিয়ে দেখি। বুকের ব্যথা থেকে শ্বাসকষ্টকে আসলে বেশি
গুরুত্বপূর্ণ একটা উপসর্গ হিসেবে ধরা হয়। কারণ সাধারণত শ্বাসকষ্ট নিরাময় করা বেশ একটা কঠিন কাজ এবং অনেক চিন্তা ভাবনা করে এটার চিকিৎসা চালাতে হয় এবং বিশেষ করে আমাদের যে জনসংখ্যা রয়েছে তাদের ভিতরে একাধিক রোগের বিরাজ থাকে। তাদের ফুসফুসের রোগ থাকে বা অ্যাজমা, আবার হৃদরোগ থাকে, আবার সিগারেট থাকে, হুকা থাকে, বিভিন্ন রকম নেশার জিনিস থাকে। ইদানিং অ্যালকোহলও রয়েছে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে চলে এসেছে। তো এরপরে আমাদের যে ইনঅ্যাক্টিভিটিটা যেটা যে আমরা হয়তো ব্যায়ামের ধারে পাশ দিয়ে নাই, সেটার কারণেও আপনার শ্বাসকষ্টের কন্ট্রিবিউশন হয়ে থাকে। ওবেসিটি হচ্ছে, ইদানিং আমাদের শরীরের মধ্যে ওজন বেড়ে যাচ্ছে। অনেকের শুধুমাত্র পেট বড় হয়ে যাচ্ছে খাওয়া-দাওয়ার কারণে। অথবা জেনেটিক্যালি অনেক মানুষ আছে তাদের পেটের সাইজ অনেক বড় হয়ে থাকে, শরীর শুকানো থাকে। যদিও ওভারঅল বডি ওয়েট নরমালের কাছাকাছি থাকে কিন্তু পেটের ডায়ামিটার ঠিক নাভি লেভেলে যেটা সেটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তাদের শ্বাসকষ্ট হয়। বিশেষ করে যখন শুয়ে ঘুমাবার চেষ্টা করে তখন সেই পেট আরে ফুসফুস যখন আমরা গভীর ঘুমে চলে যাই তখন ফুসফুস ঠিক মতো সম্প্রসারণ হতে পারে না, তাদের তো শরীরে তখন অক্সিজেনের পরিমাণ কমে যায়। এটা আমরা খুব সহজে পালস অক্সিমিটার দিয়ে আমরা নির্ণয় করতে পারি যে অক্সিজেনের পরিমাণ 95 থেকে 99 থাকার কথা। 99 সবচেয়ে ভালো। সেক্ষেত্রে সেগুলিও আমরা ইদানিং অনেক ধরনের যন্ত্রপাতি আমরা বাইরে কিনতে পারি প্রেসক্রিপশন ছাড়াই। সেগুলির মাধ্যমে আমরা এই সমস্ত রোগ সহজে ধরতে পারি। তা মনে রাখতে হবে যে একমাত্র কারণ হিসাবে সাধারণত শ্বাসকষ্ট হয় না। আ বহুবিধ কারণ একত্রে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যাটা আস্তে, আস্তে প্রকট হতে থাকে। জি, অনেক ধন্যবাদ। তার মানে আমি যেটা বুঝলাম যে অনেক রকম কারণে হতে পারে। হার্টের কারণে হতে পারে, মানে হার্টের বিভিন্ন রোগের কারণে হতে পারে। তারপরে মানে ফুসফুসের সমস্যা বা লাংসের কোনো রোগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে এবং লাংসের সমস্যার মধ্যে আমরা জানি অন্যতম যে অ্যাসমা একটা বড় সমস্যা। এছাড়া আরো কিছু রোগ আছে। আপনি ধূমপানের কথা বললেন, সেটার কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং আরো যেটা বললেন যে যাদের ওজন বেশি এবং যাদের পেটটা বেশি স্ফীত শরীরের তুলনায় তারাও সাময়িকভাবে শ্বাসকষ্টে ভুগতে পারেন ঘুমোতে যাওয়ার সময় বা ঘুমানোর সময়। তো এগুলো কিছু কারণ আপনি বললেন। তো আমরা অনেক সময় শুনি যে ফুসফুসে পানি জমে গেছে। তো সেক্ষেত্রে কি এমন যে অন্যান্য অর্গান যেমন যদি ধরি লিভার বা কিডনি সেগুলোর রোগের কারণেও কি শ্বাসকষ্ট হয়? জি, ১ম এ ফুসফুসে পানি জমে যাওয়ার সম্বন্ধে একটা কথা বলা প্রয়োজন যে জি। অধিকাংশ ক্ষেত্রেই ফুসফুসে পানি জমে যাওয়াটা কিন্তু বেশ একটা গুরুতর সমস্যা। হুম, এবং বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে ফুসফুসে পানি সাথে কিন্তু ক্যান্সার রোগের সংশ্লিষ্টতা অনেক বেশি। আচ্ছা, খুব আচ্ছা। রেয়ারলি প্লুরিসি নামে যখন ফ্লু সিজন হয়, হুম, মানুষের যারা ফ্লু ভ্যাকসিন দেন না বা আ বা ফ্লু হয়ে গেল তখন অনেক সময় প্লুরিসি নামে একটা কন্ডিশন হয়। যে ফুসফুসের একটা জামার মতো রয়েছে সেটাকে বলা হয় প্লুরা। হুম, হুম, সেটার হুম। প্রদাহের কারণে কিছুটা পানি জমে যেতে পারে। সেটা বেশ রেয়ার একটা ঘটনা। কিন্তু আচ্ছা। এর বাইরে যদি কেউ ধূমপায়ী হয়ে থাকে এবং ফুসফুসে পানি জমে গিয়েছে, তাহলে হুম, সাধারণত আ নিউমোনিয়া ওই সমস্ত সময় যদি আমার জ্বরও থাকে তাহলে নিউমোনিয়ার কারণে কিছুটা পানি হুম, জমেছে। হুম, হুম। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়ার কারণে পানি জমে না। তো যখন জমে তখন এই নিউমোনিয়ার পিছনে ক্যান্সার রোগ আছে কি নাই সেটা নিয়ে সন্দেহ করা উচিত। এবং আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে এটার রোগ নির্ণয়ের জন্য বুকের এক্স-রে সাথে ক্যাট স্ক্যান করে দেখতে হয় এবং ফলো আপ ক্যাট স্ক্যানও করা লাগে। অনেক হুম, সময় হুম, ১ম ক্যাট স্ক্যানে রোগটা ধরা পড়ে না। হয়তো ২ মাস ৩ মাস পরে আরেকবার ক্যাট স্ক্যান করে এই যখন নিউমোনিয়াটা সেরে গেল, তখন হুম, দেখতে হয় যে আপনার এর পিছনে কোনো টিউমার জাতীয় জিনিস ভিতরে বসেছিল কিনা এবং ফুসফুসের শতকরা ১০০% টিউমারই কিন্তু ম্যালিগন্যান্ট অর্থাৎ এটা আপনার ক্যান্সার হিসাবেই ধরা হয়। হুম, হুম, হুম। প্রাথমিক পর্যায়ে যাদের এই বিশেষ করে যাদের সিগারেটের অভ্যাস রয়েছে তাদের বেলায় আ এলডিসিটি নামে একটা ক্যাট স্ক্যান আছে। লো ডোজ ক্যাট স্ক্যান এটা। আ সেটার মাধ্যমে খুব প্রাথমিক পর্যায়ে সিগারেট জনিত কারণে যে সমস্ত ক্যান্সারের প্রাদুর্ভাব হয় সেগুলিকে আর্লি ডিটেকশন করা হয় এবং সরকার থেকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া হয় এবং ইন্সুরেন্সের কভারেজটাও অনেক ইজি করা হয়েছে আচ্ছা। এলডিসিটির মাধ্যমে হুম, ফুসফুসের হুম। ক্যান্সার নির্ণয়ের ব্যাপারে। আচ্ছা, আচ্ছা। তো অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। ডক্টর সিয়াম হাসান অনেক সময় আমরা দেখি যে অনেক রোগীদের পা ফোলা থাকে
এবং এই পা ফোলাটা বলা যায় যে কি বলা যায় অনেকটা স্থায়ী, মানে ক্রনিক্যালি এই পাটা ফোলা থাকে কিছু কিছু রোগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি কারণ হতে পারে, মানে সেগুলোর পিছনে কি কারণ? সেক্ষেত্রে আমরা দেখি যে সেই ধরনের রোগীরও কিন্তু অনেক সময় আমরা দেখি যে শ্বাসকষ্ট হয়, জি। মানে মানে এই বিষয়টা কি একটু বলবেন? এই পা ফোলার কারণে আহ, পা ফোলা এবং পা ফোলার সাথে শ্বাসকষ্ট থাকা দুইটা আলাদা আলাদা কন্ডিশন বলা যেতে পারে। শুধুমাত্র পা জি। ফোলা যদি হয় এবং হুম, দুই হুম। পায়ে যদি একত্রে ফুলে থাকে, অধিকাংশ ক্ষেত্রে এটা পায়ের ভেইনের সমস্যা, যেখানে আপনার আচ্ছা। রক্ত উল্টা দিকে ফেরত আসার যেই হুম, হুম, নালীগুলি হুম। ভেইন হিসেবে থাকে চামড়ার নিচে নীল রঙের, সেগুলি অনেক সময় স্ফীত আকার থাকে এবং হুম, হুম। যাদের পায়ের ভিতরে অনেক মেদ থাকে তারা সেক্ষেত্রে আমরা স্ফীত ভেইন দেখতে পাই না, ভ্যারিকোজ ভেইন যেটাকে বলে। কিন্তু জি। তাদের যদি শ্বাসকষ্ট না থাকে সাধারণত এটা পায়ের ভেইনের সমস্যা হিসাবে। কিন্তু যদি একই সাথে শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে আপনার এটাকে আরেকটু গুরুত্ব দিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে আরেকটা ওষুধ আছে কমনলি আমরা ইউজ করি অ্যামলোডিপিন নামে, যেটা আপনার ব্লাড প্রেশারের জন্য ব্যবহার করা হুম, হয়। হুম। সাধারণত ৫ মিলিগ্রামে অনেকের পা ফুলে যায় ২ পাশে এবং এটা অনেকের চিন্তার কারণ হয়ে থাকে। অথবা ১০ মিলিগ্রাম খেলে অলমোস্ট 70-80% মানুষের পা ফুলে যায়। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা হয় যে কিডনি খারাপ হলো না লিভার খারাপ হলো না হার্ট ফেইলিউর হুম, হলো। হুম, হুম। তা এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত এই ট্যাবলেটটাকে একটু সরিয়ে দেই। দিয়ে অন্য ট্যাবলেট দিয়ে রিপ্লেস করি সাধারণত ওয়াটার পিল দিয়ে। আর আপনার যদি শ্বাসকষ্ট এবং পা ফোলা থাকে তখন আমরা হার্ট ফেলিউর নামে যে রোগ, অর্থাৎ হার্ট উপযুক্ত পরিমাণে কাজ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে হার্টের হয় মাসলটা অতিরিক্ত মোটা এবং নরমাল পাম্প করে, অথবা হার্টের মাসল অনেক পাতলা হয়ে যায় এবং হুম, সাইজ হুম। বড় হয়ে যায় এবং খুব দুর্বলভাবে পাম্প করে। দুইটাকেই সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক হার্ট ফেলিউর হিসেবে বেশ কমন রোগ, কিন্তু আমাদের আ বেশ প্রচুর পাওয়া যায়। অধিকাংশ রোগীরই কিছু না কিছু থাকে আংশিকভাবে। তা হুম, এটার ক্লাসিফিকেশন ও রয়েছে ABCD, সেটা আমরা আগে আলাপ করেছি। হুম, হুম। এগুলো ইদানিং আবার রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যান্টিপ্রো বিএনপি বা বিএনপি টেস্টের মাধ্যমে হুম, হুম, খুব হুম। সহজে নির্ণয় করা যায়। আ এগুলির আবার চিকিৎসা খুব শুরুতে যদি করা হয় তাহলে দীর্ঘ জীবন মানুষ পেয়ে থাকে, নরমাল স্বাভাবিক জীবন। আর দেরি করলে হয়তো এটা একটু খারাপ পর্যায়ে চলে যায়। তো হার্ট ফেলিউর কথাটা এবং পা ফোলা, শ্বাসকষ্ট, এটাকে আমরা সাথে যদি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু আমরা ক্লাস সি হার্ট ফেলিউর মধ্যে চলে গেলাম। এবং হুম, ব্যাপক সংখ্যক বাঙালি আমাদের কিন্তু এই রোগে আক্রান্ত। এরপরেও আছে যে হৃদরোগের, যেটা ক্লাসিক হৃদরোগ, যেখানে আপনার রক্তনালী সংকুচিত হয়ে থাকে কোলেস্টেরল, হুম, হুম, হুম। সিগারেট বা ট্রাইগ্লিসারাইড বা ডায়াবেটিসের কারণে বা ওভারওয়েটের কারণে। সেটা তো আমাদের একটা কমন রোগ রয়েছে, যেখানে আমাদের স্টেন্ট বা বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা করি আমরা। কিন্তু হুম, হুম। সবগুলি চিকিৎসা সম্পূর্ণরূপে সফল হয় না। অধিকাংশ ক্ষেত্রেই শতকরা ৭০ বা ৮০ ভাগ সাফল্য অর্জন করা হয়। ওই যে ২০ ভাগের আমাদের ঘাটতি থাকে, সেই ঘাটতিটাই কিন্তু পরবর্তীতে হার্ট ফেইলিউর এর কাজটাকে একটু খারাপ করে দিয়ে দেয় পরিস্থিতি। এবং সময়ের পরিক্রমায় আমাদের হৃদরোগগুলির পরিমাণে বাড়তে থাকে। তো এক্ষেত্রে পায়ের ফোলা এবং শ্বাসকষ্ট আপনি যেটা বললেন, সেখানে আমরা হুম, হুম, হুম। হৃদরোগকে একটা প্রধান কারণ হিসেবেই দেখে থাকি, বিশেষ করে বাঙালিদের ভিতরে। জি, জি। অনেক ধন্যবাদ ডক্টর সেম হাসান। আমাদের সাথে একজন দর্শক আছেন। আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলব। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আ আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল ডাক্তার সাহেবের কাছে, যে আমার কোয়েশ্চেন হলো যে আ প্রায় সময় আমার ডায়রিয়া হয়। এটার কারণ কি? আমার বয়স 45, আমার প্রেশার আছে, আমি প্রেশারের ওষুধ খাই। আ এটা হঠাৎ করে হয়, মাঝে মধ্যে হয়, আবার কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যায়। এটার জন্য কি আমার ইমার্জেন্সিতে কোনো ডাক্তার দেখাতে হবে? এটাই আমি ডাক্তারের কাছে কোয়েশ্চেন আরকি। জি, থ্যাংক জি, ইউ। আসসালামু আলাইকুম। আপনি লাইনে থাকুন। আমি ডক্টর সেম হাসান আপনাকে অনুরোধ করব, আপনার কি কোনো প্রশ্ন আছে এই রোগীর কাছে? আ না আপনার ও আপনি লাইনটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা। বলুন। এটার সমাধান একমাত্র প্রাইমারি কেয়ার ডাক্তারের মাধ্যমেই করা সম্ভব। এটা যেহেতু হুম, হুম। আমাদের আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু না, না। ডায়রিয়া। আ অলসো আপনার পেটের ডাক্তারের কাছে গেলে, মেডিকেল ডাক্তার থেকে রেফারেল নিয়ে পেটের ডাক্তার কাছে গেলে তারা এই লাইনে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারবেন এবং সেটা সুচিকিৎসা দিতে সম্ভব হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে এর বেশি কিছু আ বলার দরকার নেই আজকে। কারণ আজকে বিষয়ের সাথে সংশ্লিষ্ট না। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ।
প্রশ্ন করার জন্য আপনি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করুন। উনি আপনাকে এই বিষয়ে আসলে আমার মনে হয় যে একটা সমাধান দিতে পারবেন। আমার মনে হয় না এটা খুব বড় কিছু। তারপরে উনি খোঁজ খবর নিয়ে দেখবেন। তো ডাক্তার সেলিম হাসান, আমরা আলোচনায় আবার ফিরে যাই। আপনি বলছিলেন শ্বাসকষ্টের কথা এবং হার্ট ফেইলিউর এর কথা, লাংসের কিছু প্রবলেমের কথা, ক্যান্সারের কথা, এগুলিতে শ্বাসকষ্ট হয়। আ উম সিগারেটের কথা বলছিলেন, শ্বাসকষ্ট হয়। আ আপনি শুরুতে যেটা আমরা বলছিলাম যে মানসিক সমস্যা। আমরা অনেক সময় দেখি কি যে আমি ঠিক এটা আপনার কাছে জানতে চাই। যেমন অনেক রোগীর অনেক সময় অনেক রকম প্যানিক অ্যাটাক হয়। অনেক সংবাদ শুনলে বা কোনো কিছুতে বা অনেকের কিছু মানসিক সমস্যা আছে। হয়তো সেটার জন্য উনি হঠাৎ করে অনেক শ্বাসকষ্টে ভোগেন। হয়তো আবার একটু পরে ঠিক হয়ে যায়। বাট সেই বিষয়টাও কি আপনি শ্বাসকষ্টের মধ্যে ধরবেন? অ্যা নাকি এমনও হয় যে অনেকের দীর্ঘমেয়াদী যদি কেউ একটা অস্বস্তিকর পরিবেশে থাকে, যেটা উনি হয়তো মেনে নিতে পারছেন না আ তার মনের বিরুদ্ধে, সেক্ষেত্রেও কি তার কোন শ্বাসকষ্ট হতে পারে কিনা? কেন বিরূপ একটা পরিবেশে যদি কেউ বসবাস করেন। এই বিষয় সম্পর্কে আপনি কি কিছু বলতে চান কিনা? বা আমি একটু জানতে চাচ্ছি বিষয়টা নিয়ে। জি, সেটা হলো যে আপনার প্যানিক ডিসঅর্ডার, সেটার সাথে আপনার অ্যাংজাইটি বা কনফ্লিক্ট এর মাধ্যমে যে বিরূপ পরিবেশে বসবাস করা, হুম, যেটা হুম। আমরা হয়তো আমেরিকাতে দেখে থাকি যে একই বাসাতে শত্রুভাবাপন্ন আত্মীয়স্বজনের সাথে মানুষ হয়তো থাকছেন। এবং এটার কারণে অ্যা তাদের ভিতরে একটা অ্যাড্রিনালিন রাশ কাজ করে, যার ফলে আ রিয়াল হৃদরোগও সৃষ্টি হয়ে যায় এটার মাধ্যমে। এবং দেখা গেছে যাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলি থাকে, তাদের আবার হৃদরোগের পরিমাণটাও অনেক বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার হৃদরোগের অংশটুকুই তো আমরা ভালোমতো চিকিৎসা করতে পারবো। আর মানসিক অংশটুকু সেটা হয়তো আমাদের সেটা স্কোপের জি। বাইরে সে সমাধানটা দেওয়া। হুম, তাদের হুম। থাকার বসবাসের যে ব্যবস্থা, এটা অনেক বড় সামাজিক লেভেলে এটার সমাধান করতে হবে পরিবারের অন্যান্য সদস্যের আ সহযোগিতার মাধ্যমে। তো যেহেতু তারা হাই রিস্ক হয়ে যান, প্যানিক যাদের প্যানিক থাকে তাদের হৃদরোগের পরিমাণও অনেক বেশি পরিমাণে থাকে। আ এবং তাদের খারাপ পরিবেশে থাকার কারণেও তাদের অন্যান্য সমস্যা, যেমন তারা ব্যায়াম করতে চান না, ডাক্তার দেখাতে চান না, রক্ত পরীক্ষা করতে চান না। কিছুটা আত্মঘাতী লেভেলেই সিদ্ধান্ত নিয়ে থাকেন খাওয়া-দাওয়ার হুম, ব্যাপারে। হুম, হুম, হুম। বিলাসিতা বা খারাপ খাদ্য গ্রহণ করে থাকেন, গরু খাসি এই জাতীয় জিনিস খেয়ে থাকেন। অনেকে এর ক্ষেত্রে ধূমপায়ী হয়ে যান এবং এটার মাধ্যমে ওনারা একটা মানসিক প্রশান্তি খুঁজে থাকেন। তো এটা সেকেন্ডারি একটা সিচুয়েশন সৃষ্টি হয়। তখন তাদের মধ্যে শ্বাসকষ্টের পরিমাণটাও বেড়ে থাকে। তখন তারা আর ওই উপযুক্ত পরিমাণে ওষুধও খান না, ওষুধ নষ্ট করেন বা ওষুধ নিতে চান না। তো জি, এগুলো অনেক অনেক ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। তো একটা জিনিস আপনি বলছিলেন যে উম বিরূপ পরিবেশে থাকা। আম কিন্তু এর বাইরে আমি আরেকটা কথার সাথে একটু যোগ করতে চাই যে এখন ধরেন এই যে শীত শুরু হয়ে গেছে। জি, তো অনেকেই তো মানে কি বলা যায়? শীতের মধ্যে খুব ভালো পরিবেশ কিন্তু অনেকের নাই হয়তো। যারা হয়তো বেসমেন্টে থাকেন, পরিবেশটা অত উষ্ণ না বা বর্ষার সময় যদি থাকেন তখন হয়তো সেটা একটু স্যাঁতসেঁতেও থাকতে পারে। এই যে আমি যে বলতে চাচ্ছি যে পুয়ার লিভিং মানে যে অবস্থা যে অবস্থায় তারা থাকছেন আ সেটাকে ঠিক মানসম্মত বলা যায় না। তো এরকম পরিবেশে যারা থাকেন এই শীতে বা অতি গ্রীষ্মে বা বর্ষার সময়, সেক্ষেত্রে কি এইভাবে দীর্ঘদিন এরকম পরিবেশে থাকলে কি শ্বাসকষ্ট হতে পারে? জি, এক্ষেত্রে আপনার মানসিক স্বাস্থ্যহানি হচ্ছে এবং আ সেক্ষেত্রে আপনার তাদের বাইরে বেরিয়ে এসে হাঁটাহাঁটি করা বা ঘরের ভিতরে ব্যায়াম করার জি। মতো হয়তো জায়গাও থাকে না, বা কোনো ইন্সট্রুমেন্ট কিনে রাখার মতো জায়গা থাকে না। খুব ছোটখাটো স্পেসের ভিতরে আমাদের জীবনযাপন করতে হয়। তো এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে শীতকালে আ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা এসএডি, যেখানে হুম, হুম। লাইটের অভাবে মানুষের, বিশেষ করে বয়স্ক মহিলাদের ডিপ্রেশন হয়। সেটা হয়তো পরিবার থেকে হয়তো সহজে সমাধান করা যেতে পারে। উচ্চ মাত্রার লাইট জ্বালিয়ে রেখে 10,000 লুমেন, অনেকে বলে থাকেন যে লাইট দিয়ে দিনের বেলা যখন যে জাগ্রত অবস্থায় থাকেন তাদেরকে খুব উচ্চ লাইটের মধ্যে কিছুক্ষণ ৬-৭ ঘন্টা রাখলে তাদের মানসিক স্বাস্থ্যটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। এই দেশে সেটা বলা হয় আরকি। তো আমরা যখন সবকিছু বা কোনো কিছু করতে পারছি না, তখন অন্তত আ হা পা পাওয়ারফুল টিউব লাইটের মাধ্যমে হয়তো তাদের হুম, হুম। মানসিক স্বাস্থ্যের
কিছুটা হয়তো সমাধান আমরা দিতে পারবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমি যদি এবার একটু মানে সমাধানের দিকে যাই, তার আগে আমি জানতে চাই যে কিছু আমি যেটা বুঝলাম আজকের আলোচনা থেকে, কিছু শ্বাসকষ্ট আছে যেটা সাময়িক, ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী বলি যদি। এবং কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট যেটা রোগের পর্যায়ে এবং যেটাকে স্বল্পস্থায়ী বলা যায় না, আ একটু দীর্ঘস্থায়ী হয়। সেক্ষেত্রে স্বভাবতই রোগীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে। তো এই দুটোকে যদি ভাগ করেন, আপনি যদি আবার একটু বলেন যে কোন ক্ষেত্রে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী তেমন বিশেষ কোনো চিকিৎসার দরকার নেই বা সামান্য কোনো চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে। আর যাদের দীর্ঘমেয়াদী হচ্ছে সেক্ষেত্রে আপনি কারণগুলো বলেছেন। সেক্ষেত্রে সমাধানটা কি? জি, যেটা আমরা খুব মানে নিরীহ প্রকারের শ্বাসকষ্ট বলতে যাব, সেটা জি। হয়তো যাদের ওজন বেশি হয়ে গিয়েছে ইদানিং হয়তো অনেকে খাওয়া-দাওয়ার হুম, মাধ্যমে ১০-১৫ পাউন্ড ওজন বাড়িয়ে দিয়েছেন। তাদের বেলায় বেশ সহজ সমাধান হবে যে খাওয়া কমিয়ে কিছুটা ব্যায়ামের দিকে ঝুঁকে পড়ে আপনার স্বাস্থ্যকে উদ্ধার করতে পারবেন এই মুহূর্তে সূচনাতেই। আর হুম। এর পরবর্তীতে ওজন বাড়ার কারণে কিন্তু এটা পরবর্তী স্টেজে চলে যায়। সেটা হলো স্লিপ অ্যাপনিয়া। তখন তাদের নাকের চারিপাশে এবং গলার চারিপাশে অনেক পরিমাণে চর্বি জমে থাকে। এজন্য হুম, বলা হয় যদি ১০ পাউন্ড ওজন কমানো হয়, ১ম ১০ পাউন্ড কিন্তু আপনার গলার চারপাশ থেকে এবং নাকের চারপাশ থেকে চলে যাবে। তো সেটাই সবচেয়ে বেশি উপকারী জিনিস। তো স্লিপ অ্যাপনিয়া হওয়ার আগেই যদি আপনি পদক্ষেপ নেন তাহলে আপনি হয়তো স্লিপ অ্যাপনিয়া জনিত কারণে যে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিস এবং অন্যান্য যতগুলি রোগ হয়ে থাকে সবগুলি থেকে আপনি প্রাথমিক পর্যায়ে নিস্তার পেতে পারেন। আ এরপরে নিরীহ পর্যায়ে আর বলা যেতে পারে হয়তো ইনফ্লুয়েঞ্জা বলে আপনার ইনফ্লুয়েঞ্জার জন্য আপনি প্রিভেন্টিভ ভ্যাকসিন নেওয়া অথবা নিউমোনিয়া যদি হয়ে থাকে তো নিউমোনিয়াটা সেরে গেলে এটা ধরেন ক্ষণস্থায়ী ধরনের শ্বাসকষ্ট। পরবর্তীতে ভ্যাকসিনের মাধ্যমে আপনি নিউমোনিয়া এবং ফ্লু ২ টাই আপনি সারাতে পারবেন। এবং শীতকালে বিশেষ করে বয়স্কদের বেলায় কিন্তু ৪ টা ৫ টা ভ্যাকসিন নেওয়ার কথা মাথার মধ্যে রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন কিন্তু একমাত্র ভ্যাকসিন না। অনেকে নিউমোনিয়া ভ্যাকসিন নেন না বা নিতে চান না বা হয়তো মনে করানো হয় না। এর বাইরে আরো ৩ টা ভ্যাকসিন রয়ে গিয়েছে। এর মধ্যে আছে আরএসভি ভ্যাকসিন যেটা হলো এক ধরনের ফ্লুর মতোই। যেটা বাঙালিদের মধ্যে কিন্তু অনেক থাকে আরএসভি। এছাড়াও কোভিড এর ভ্যাকসিন বয়স অনুযায়ী, রোগ অনুযায়ী, ডায়ালাইসিস অনুযায়ী, ডায়াবেটিস অনুযায়ী দেওয়া উচিত। আর আ এর বাইরে শিংগলস এর ভ্যাকসিন দেওয়া উচিত। কারণ এগুলির মাধ্যমে হৃদরোগ যাদের আছে অলরেডি বা স্ট্রোক এর হুম। সমস্যা আছে, তাদের ৫-৬ গুণ বেশি কিন্তু অবনতি হতে পারে। অল্প সময়ের জন্য আ মৃত্যুর সম্ভাবনা অনেকখানি বেড়ে যেতে পারে। তো আচ্ছা। সেটা হলো আপনার প্রিভেন্টিভ সাইড যে আপনারা ইচ্ছা করলে ভ্যাকসিনের মাধ্যমে অনেকগুলি শ্বাসকষ্ট ঘটায় এরকম অনেক রোগ থেকেই মুক্তি পেতে পারবেন। জি। অনেক ধন্যবাদ। আমি বাকিটা শুনবো। আমাদের একটু বিরতিতে যেতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি শর্টনেস অফ ব্রেথ বা যদি বলি শ্বাসকষ্ট নিয়ে আজকে আমরা কথা বলছি। এবং এই শ্বাসকষ্ট অনেক রোগের উপসর্গ। কাজেই আমরা এ বিষয় নিয়ে কথা বললাম আজকের অতিথি ডাক্তার সিএম হাসানের সাথে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিভিন্ন কারণ পর্যালোচনা করলাম এবং শুনলাম কি কারণে হতে পারে এবং একটু আগেই উনি যেটা বিরতির আগে বললেন, কিছু রোগ আছে যেগুলো আমরা চাইলেই প্রতিরোধ করতে পারি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে। যেসব রোগ হয়তো ভবিষ্যতে যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে সেটি শ্বাসকষ্ট তৈরি করতে পারে। তো এবার ডাক্তার সিএম হাসান আপনার কাছে জানতে চাইবো, ধরেন কারো যদি শ্বাসকষ্ট থাকে এবং শ্বাসকষ্টটা যদি চলতে থাকে, রোগী যদি বলে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো এইসব শ্বাসকষ্ট তো আপনি যেটা আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে আ এমন কিছু কারণ আছে যে ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট যেটা উনি কমপ্লেইন করছেন সে কারণে উনার হয়তো ভয়ানক কোনো পরিণতি হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। যদি হার্টের কারণে হয় বা হার্ট অ্যাটাক হয়ে থাকে বা আপনি যেটা বললেন যে হার্ট ফেইলিউর সেক্ষেত্রেও তো পরিণতিটা ভালো না। তো এক্ষেত্রে কারো যদি হঠাৎ করে উনি একজন রোগী কমপ্লেইন করেন যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ১ম এই শুনতে চাইবো যে তাৎক্ষণিকভাবে কি করা উচিত? জি, তাৎক্ষণিকভাবে যদি খুব আকস্মিকভাবে কারো বেশ মানে বেশ উচ্চমানের শ্বাসকষ্ট হয়ে থাকে তখন আমরা পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসের মধ্যে রক্ত জমাট বেঁধে কোনো একটা অংশ বা বড় একটা অংশকে আ রক্ত সরবরাহ বঞ্চিত করা।
সেটা বলা হয় পালমোনারি এম্বোলিজম। এই সমস্ত ক্ষেত্রে অথবা হৃদরোগের আক্রমণ যদি হয়, সব ধরনের হৃদরোগের আক্রমণে যে বুকের ব্যথা হবে এমন কোনো কথা নাই। বিশেষ করে কোনো একটা আর্টারি, সার্কামফ্লেক্স আর্টারি যখন হয়, তখন মানুষ অনেক সময় শ্বাসকষ্ট ভোগ করে থাকে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ডাকার ব্যাপারে যেন আমাদের মধ্যে কোনো দ্বিধা না থাকে। যে পরিবারের কারো হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো। আম আর এর বাইরে আপনার ফুড চোকিং করা থেকে শ্বাসকষ্ট হতে পারে। এগুলির জন্য জি। আলাদা হেমলিক ম্যানোভার এই সমস্ত আছে। আর তার বাইরে যাদের দীর্ঘমেয়াদী বয়স্ক মানুষের শ্বাসকষ্ট ধীরে, ধীরে বাড়ছে, ধরেন ১ সপ্তাহ ধরে বাড়ছে। তো সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে রাখতে হবে যে সাইলেন্ট হার্ট অ্যাটাক হইতে পারে বা নিউমোনিয়া হতে পারে। যাদের নিউমোনিয়া হয় তাদের আবার হার্ট অ্যাটাকের পরিমাণ আবার ৫-৬ গুণ বেশি বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার হয় এমার্জেন্সি রুমে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা বেশ জরুরি। আ অবশ্যই হাই ব্লাড প্রেশার যদি কখনো কন্ট্রোলের বাইরে চলে যায়, সেক্ষেত্রেও আমাদের শ্বাসকষ্ট হতে পারে এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে হবে। আর তার বাইরে আপনার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা যেটা করে থাকি হৃদরোগের চিকিৎসার জন্য স্ট্রেস টেস্ট বা নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট বা আমরা এনজিওগ্রামের মাধ্যমে ব্লক করা যদি কোনো আর্টারি পাই সেগুলিকে আমরা খুলে দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে হার্টের মাসেলের যদি দুর্বলতা হয় সেক্ষেত্রে ইদানিং ৮ থেকে ৯ রকমের ওষুধ রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা হয়তো ভুলবশত অনেকে মনে করে যে এতগুলি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। সেগুলির ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং নিজেকে নিজে বোঝাতে হবে যে এই সমস্ত ওষুধগুলি সম্মিলিতভাবে কাজ করে। ৮টা-৯টা ওষুধ দেওয়ার কারণও রয়েছে এবং তারা সমেত যেকোনো একটা সরিয়ে ফেললে বাকিগুলো থেকে সে সম্পূর্ণরূপে আপনি উপকার পাবেন না। আর মাথার ভিতরে প্রিভেন্টিভ কেয়ারের কথাও রাখতে হবে যে ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোল, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, শরীরের ওজন, সিগারেট বন্ধ, এগুলি সবগুলি কিন্তু সম্মিলিতভাবে একই সাথে করতে হবে। যেকোনো একটা ট্যাবলেটের উপর নির্ভর করে আপনার বাকি জীবনযাপন আপনার ধরেন নিয়ম কানুনের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি সেই পুরো উপকারটা পাবেন না। আর আমাদের বাঙালিদের ভিতরে যেহেতু হৃদরোগ পৃথিবীতে সবচেয়ে বেশি হয়ে থাকে, ৫০ ঊর্ধ্ব যারা বাঙালি রয়েছেন তাদের বেলায় আমাদের এই স্ক্রিনিং গুলি করা উচিত যে ভিটামিন ডি লেভেল যেন আমাদের কম না থাকে, থাইরয়েড যেন ডাউন না থাকে, কিডনি যেন ক্রিয়াটিনিন নরমাল থাকে, আমাদের মানসিক স্বাস্থ্য যতটুকু সম্ভব কনফ্লিক্টের বাইরে থাকা সম্ভব কিনা সেটা, এবং আমাদের কাজের ব্যাপারে যে আমাদের অনীহা থাকে, ব্যায়াম করার ব্যাপারে যে অনীহা থাকে সেগুলি একটু কমায় দেওয়া, একটু একটু ব্যায়ামের ব্যবস্থা করা শরীরের যত্ন করার জন্য। আর যে রেকমেন্ডেড হলো যে সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করা, যেটা হয়তো আমাদের কেউ করতে পারবে না শুধুমাত্র অনিচ্ছার কারণে। তো সেই অনীহাগুলিকে আমাদেরকে হয়তো উন্নত করতে হবে এই দেশে টিকে থাকার জন্য। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কারণ আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে ব্যায়ামের বিষয়টা আপনি সবসময় অনেক বেশি গুরুত্ব দেন এবং আজকে যে শ্বাসকষ্টের কথা হচ্ছে সেখানেও ব্যায়ামের কথা আসছে। যে ব্যায়াম করতে পারলে, নিয়মিত ব্যায়াম করতে পারলে অনেকগুলো সমস্যা চলে যায়। যেমন আপনি বলছিলেন একটু আগে যে স্লিপ অ্যাপনিয়ার কথা। হ্যাঁ? তো ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় যাদের তাদের বেশিরভাগই হয়তো তাদের ওজন বেশি এবং আপনি বলছিলেন যে ১০ পাউন্ড ওজন যদি কমানো যায় সেক্ষেত্রে ১ম ওজনটা আসলে যখন কমে সেটার আসলে মানে ঘাড়ের আশেপাশে নেকের আশেপাশে চর্বিটার থেকে কমে। কিন্তু সেক্ষেত্রে তার শ্বাস নিতে সুবিধা হয় এই ওজনটা কমিয়ে দিলে। কাজেই সামান্য ওজন কমানোর কারণেই কিন্তু একজন মানুষ তার যে শ্বাসকষ্ট যদি আ ওবেসিটির কারণে হয়ে থাকে বা বেশি ওজনের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে তিনি উপকারটা পাচ্ছেন। আমি কথাটা আবার রিপিট করলাম এই কারণে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি বারবারই ব্যায়ামের কথা বলছিলেন যে আমাদের অনীহা। আমি আরেকটা জিনিস দেখতে আপনার কাছ থেকে জানতে চাই একটু বিস্তারিত যে ভিটামিন ডি এর কথা বলা হচ্ছে ইদানিং। আপনিও বললেন এবং আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে বাংলাদেশের দর্শকরাও দেখেন। তা আমার মনে হয় যে তাদের মধ্যেও ভিটামিন ডি সম্পর্কে কিন্তু আমার মনে হয় না ততটা সচেতনতা আছে এবং আমরা যারা এখানকার বাঙালি কমিউনিটি আছি, বাংলাদেশী কমিউনিটি আমাদের মধ্যে যেতটুকু ভিটামিন ডি সম্পর্কে সচেতনতা এসছে সেটা কিন্তু আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরাই আমাদের বলছেন। তার আগে কিন্তু আমাদের ঠিক ততটা সচেতনতা ছিল না। তো এই ভিটামিন ডি টা কেন গুরুত্বপূর্ণ যদি আবার একটু বলেন? জি, এটা শুরুর দিকে ভিটামিন ডি টা আমাদের হাড়-হাড্ডি যাতে ঠিক থাকে এটার সাথেই, এবং আমাদের দেশে রিকেট নামে একটা রোগ ছিল এবং অস্টিওমালাসিয়া বয়স্কদের বেলায়, রিকেট বাচ্চাদের বেলায় পা ব্যাকা হয়ে যেত।
তো এটা পরবর্তীতে এটা এক ধরনের হরমোন শরীরের মধ্যে তৈরি হয়, কিডনিতে তৈরি হয়, লিভারের থেকে কিডনিতে গিয়ে কোলেস্টেরলের মাধ্যমে এটা সৃষ্টি হয়, এবং সূর্যালোকের একটা এখানে ভূমিকা রয়েছে। আমাদের দেশে যেহেতু লেভেলটা চেক করা হয় না, এই জন্য হয়তো লেভেলটা মানুষ ঠিক পুরোপুরি জানতে পারে না। 33 থেকে 100 ভিতরে থাকা উচিত। আর যখন যাদের কম থাকে 1500 আমরা প্রায় পেয়ে থাকি। তো সেক্ষেত্রে 50,000 ইউনিটে প্রতি সপ্তাহে না দিলে অনেকে 1000 ইউনিট করে যদি ডেইলি খান, কিন্তু কখনো এটা কাজ হবে না। এটা মাথার মধ্যে রাখতে হবে যে আপনার 50,000 ইউনিট সপ্তাহে একবার খেতে হবে, এবং এটলিস্ট 5-6 মাস তো খেতেই হবে। পরবর্তীতে এটা লেভেল আপনার চেক করে দেখতে হবে। কিন্তু ভিটামিন ডি এর অভাবে অন্যান্য রোগের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, স্ট্রোক, হার্ট অ্যাটাক। কিভাবে বাড়ে সেটা অনেক লম্বা ডিসকাশন, কিন্তু আপনার হৃদরোগের সম্ভাবনাটা অনেক বেশি, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তো এগুলি খুব সহজে সমাধান হচ্ছে একটা ট্যাবলেট খাওয়ার মাধ্যমে। তো এই সেটাই। জন্য এটা গুরুত্ব আরোপ করা হয়। আরেকটা জিনিস হলো আমাদের থাইরয়েড এর সমস্যা থাকে বাংলাদেশে, কোন জায়গাতে আপনার গলা মোটা হয়ে থাকে, ঘ্যাগ বলে যেটাকে। তো থাইরয়েড যদি আপনার ওভার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমাদের হৃৎপিণ্ড অনেক জোরে চলে। সেটা কিন্তু শ্বাসকষ্টের একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। বুক হয়তো 120-130 এ হার্ট আমরা প্রায় দেখে থাকি। থাইরয়েড ওভার অ্যাক্টিভ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে তাদের আ ওষুধ আছে, খুব চমৎকার ওষুধের মাধ্যমে সেগুলি করা যায়। আবার থাইরয়েড যদি ডাউন ও থাকে সেক্ষেত্রে আবার কোলেস্টেরল, ডায়াবেটিস, ট্রাইগ্লিসারাইড এগুলির লেভেল বেড়ে যায়। তো এখানে হয়তো আমাদের সামাজিকভাবে কিছু সচেতনতার সুযোগ চলে আসছে। আমাদের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান অর্জন করা সবার জন্যই, নিজের স্বার্থে নেওয়া উচিত, কিছু মাথার মধ্যে রিটেইন করা উচিত। তাহলে হয়তো আমরা সুস্বাস্থ্য পাবো। জি। অনেক ধন্যবাদ। আমি খুবই সাধারণ একটা বিষয় জানতে চাই। মানে আমি ঠিক জানি না। এটাকে আমার খুবই একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে, আমরা দেখি যারা আপনার ব্যায়াম করেন না বা কম হাঁটাচলা করেন, তারা দেখা যায় যে একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন এবং একটু বেশি হাঁটতে গেলেই তখন তার শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু এটা কি ঠিক? সেই ব্যক্তি যদি নিয়মিত একইভাবে হাঁটেন, তাহলে তার হাঁটার ক্ষমতা যেমন বাড়বে, একই সাথে তার শ্বাসকষ্টের যে সমস্যাটা হতো, সেটাও আস্তে, আস্তে কমে যাবে। তার শ্বাসকষ্টের মানে তার বলে মানে ফুসফুসের ক্ষমতা বেড়ে যাবে। তারা অনেক বেশি হাঁটলেও বা অনেক পরিশ্রম করলেও তার শ্বাসকষ্ট হবে না। এই বিষয়টা কি এমন যে ব্যায়াম করলে আমার শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বেড়ে যায়? জি, অবশ্যই। তার কারণ যে ফুসফুসের আ সংকোচন এবং প্রসারণের জন্য চেস্ট ওয়ালের ভিতরে যে মাসল গুলি রয়েছে সেগুলি অ্যাট্রফি হয়ে যায়, সেগুলি শুকিয়ে যায়। এবং যখন ব্যায়াম করা হয় সেই মাসল গুলি কিন্তু একমাত্র ব্যায়ামের মাধ্যমেই আপনি চাঙ্গা করতে পারবেন। তো শুধু হাত পায়ের না, ফুসফুসের মাংসগুলিও। তো সময়ের পরিক্রমায় ধরেন ১ সপ্তাহ ব্যায়াম করার পরেই কিন্তু আপনার শ্বাসকষ্টটা কমে যাবে, আ এবং সেই ফিটনেসটা আমাদের বাড়বে। যে দূরত্ব আমরা হাঁটতে পারতাম সেই দূরত্বের পরিমাণ আরেকটু বাড়বে। তবে সবসময় মাথার ভিতরে রাখতে হবে, যেহেতু আমরা একটু disadvantageous রেস হিসাবে আছি, যেহেতু আমাদের খাদ্যাভ্যাস খুব মানে ভয়ংকর বিপজ্জনক পর্যায়ে থাকে। গরুর জি। ঘাস, মিষ্টি, দই, কেক ইদানিং যুক্ত হয়েছে আমাদের মেনুর ভিতরে। যার ফলে আমরা কিন্তু খুব অল্প বয়সে, আমরা ৫৫ তে মৃত্যু হলেও কিন্তু আমাদের ভিতরে অতটা ইয়ে হয় না, যে আফসোস হয় না যে সেটাই। না, অনেক লম্বা লাইফ পাইছে উনি। ৬৫ বেশ রেয়ার। আমরা ৭০ বছরের মানুষ সামাজিক অনুষ্ঠানে সহজে দেখি না। ৭০ বছরের মানুষরা আমাদের থেকে উধাও হয়ে চলে যায়। ৮০ বছর তো আমরা দেখিই না। হয়তো একটা বড় অনুষ্ঠানে একজন দেখা যায় যে ৮০ বছর বয়সের মানুষ লাকি বেঁচে আছেন। এবং কম্পেয়ার টু দ্যা আমেরিকান পপুলেশন, সেখানে ৮৫ বছর খুব কমন একটা পপুলেশন। তার মানে আমরা যে নীরবে একটা বয়স্ক পপুলেশনকে হারাচ্ছি, সেটার ইমপ্যাক্ট হয়তো সোসাইটির ভিতরে রয়ে যাচ্ছে। আমরা তাদের অভিজ্ঞতা থেকে কোনো ফসল পাচ্ছি না, বা তাদের গাইডলাইন আমরা পাচ্ছি না আমাদের জীবনে। যার ফলে আমরা আ অকালে আমরা হয়তো অন্যভাবে আমরা জীবনযাপন করছি। তো ব্যায়ামের জি। কথা আপনি যেটা বললেন সেটা আমাদের জীবনের আ অংশ হওয়া উচিত। দৈনন্দিন কিছু ব্যায়াম করা উচিত। বড় ধরনের ব্যায়াম করার আগে অবশ্য স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। খুব সহজ হুম, হুম। পরীক্ষা। রক্তশূন্যতা আছে কিনা জেনে নিতে হবে। কিডনি খারাপ আছে কিনা জেনে নিতে হবে। আপনার কোলেস্টেরল হাই আছে কিনা, অথবা ট্রাইগ্লিসারাইড এবং ডায়াবেটিস খুব খারাপ পর্যায়ে আছে কিনা। এগুলি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আপনার ব্যায়াম করা উচিত। এবং প্রাইমারি কেয়ার মেডিকেল ডাক্তারদের ভূমিকা এক্ষেত্রে অপরিসীম, এবং তারা সহজে আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারে। আর যাদের হৃদরোগ রয়ে গিয়েছে তারা হয়তো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তখন আপনারা আরো উন্নত জীবন যাপন করতে পারবেন। এবং জি, এই ধরনের মডিফিকেশন এর মাধ্যমে কিন্তু স্ট্রোক নামে যে আরেকটা রোগ রয়েছে মগজের জি। ভিতরে, সেটা কিন্তু প্যারালাল আপনি প্রিভেনশন ও করতে পারবেন একই সাথে। জি।
আমি অনুষ্ঠান শেষ করব তার আগে একটা প্রশ্ন, যে অনেকের বলতে শুনি যে তাদের ঘুম কম হচ্ছে, ঘুম কম হওয়ার জন্য হয়তো স্লিপিং পিল খান। সেক্ষেত্রে তাদের এই ঘুম কম হওয়া বা স্লিপিং পিল খাওয়ার সাথে কি শ্বাসকষ্টের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, কারণ যাদের ঘুম কম হচ্ছে তারা দিনের বেলা তাদের হৃৎপিণ্ডটা একটু বেশ জোরেই চলে, সাধারণত 60 থেকে 100। তবে কমফোর্টেবল জোন হলো আপনার 60 থেকে 70 এর মধ্যে থাকলে মানুষ সহজে শ্বাসকষ্ট অনুভব করে না। হুম, হুম। কিন্তু যারা রাতে ঘুমাচ্ছেন না তাদের দিনের বেলা তাদের এমার্জেন্সি হরমোন যেটা আছে, যেটা অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন অথবা স্টেরয়েডস আমাদের শরীরের মধ্যে এক্সট্রা প্রোডাকশন হয়ে আমরা হৃৎপিণ্ডটা একটু বেশ জোরেই চলছে, ধরেন 90 থেকে 110 এর ভিতরে আপনার চলছে। তো সেক্ষেত্রে আমাদের যখনই হার্টবিট বেড়ে যাবে 70 এর উপরে, তখন আমরা কিন্তু সেটা অনুভব করব। এই সময় হৃৎপিণ্ডটা প্রপারলি ফিল আপ করতে পারে না, তখন রক্তটা হুম, হুম। ফুসফুসের ভিতরে রয়ে যায়। সেটাই হলো শ্বাসকষ্টের একটা কমন কারণ। এবং আমরা সাধারণত বিটা ব্লকার দিয়ে হৃৎপিণ্ডের গতি কমাই। প্রতি মিনিটে আমরা 60 এর নিচে রেখে কিন্তু অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই সফলতা হুম, অর্জন হুম। করি যে আপনার মেটোপ্রোলের ডোজ একটু বাড়ায় দিয়ে আমরা শ্বাসকষ্ট ইমপ্রুভ করতে পারি খুব কুইকলি, এবং পরবর্তীতে আন্ডারলাইং কজ গুলি আমরা হয়তো দেখলাম যে কি কারণে হচ্ছে, তো সেটা হয়তো ম্যানেজ জি, করা। জি। আচ্ছা। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। তো আমরা যদি আজকের অনুষ্ঠানকে একটু মানে কি বলে সামারাইজ করি, তাহলে যেটা আপনি বললেন যে বিভিন্ন রোগের কারণে যে শ্বাসকষ্ট যেটা হয়, সেক্ষেত্রে বিশেষ করে হার্টের বিভিন্ন রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে, লাংসের বিভিন্ন রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে বা অন্যান্য রোগের কারণে হয়। সেক্ষেত্রে এই শ্বাসকষ্টের জন্য যদি তারা চিকিৎসা নেন, এবং আপনি যেটা বললেন যে চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে এবং এর সাথে বিভিন্ন ধরনের ওষুধপত্র থাকে, সবগুলো যদি রোগী গ্রহণ করে থাকেন, তাহলে কি শ্বাসকষ্টটা ধীরে ধীরে কমে আসবে? এবং একই সাথে তার যদি ব্যায়াম করার ক্ষমতা থাকে, মানে শারীরিকভাবে যদি তিনি ব্যায়াম করার উপযোগী থাকেন, যদি ব্যায়াম করেন বা তার জন্য উপযোগী যেটুকু ব্যায়াম সেটুকু যদি করেন, তাহলে কি আমরা কি আশা করতে পারি উনি কতটা ভালো থাকবেন? যে আশা আমাদের অনেক ভালো হওয়া উচিত যে আমরা খুবই সাকসেসফুল হব, সবগুলো আপনি যেটা বললেন সংক্ষেপে সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, হুম, হুম। সেক্ষেত্রে আমাদের দীর্ঘজীবী হওয়ার কোনো সন্দেহ নাই। বিশেষ করে আমি ওষুধের বাইরেও যেটা জীবনযাত্রা ঠিক মতো ঘুমানো বা ব্যায়াম করার যে কথা যেটা বলছি আমরা, এগুলি যদি সম্মিলিত ভাবে করতে পারি, মানসিক এবং স্বাস্থ্য, খাবার দাবার। খাবার দাবার এবং আমাদের ধূমপান এবং সামাজিক ভাবে সেটাই। আমাদের ইদানিং কিছু কিছু অ্যালকোহলের ব্যবহার আছে, এগুলি সমস্ত বন্ধ করতে পারলে অবশ্যই আমরা 90-100 বছর বাঁচতে পারবো, সেটাই আশা করা যায়। সেটাই। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আপনার কথার সূত্র ধরে বলবো যে অনেক ভালো জিনিস আছে এই দেশে, আমরা যেন সেটাকে গ্রহণ করি। আমরা অনেক খারাপ জিনিসকে যেন গ্রহণ না করি। এই দেশে অনেক জিনিস সহজলভ্য। আপনার অ্যালকোহলের কথা বললেন, কেকের কথা বললেন। তো আমাদেরও অনেক ভালো ভালো মানে অভ্যাস আছে, আমরা সেগুলো চালিয়ে যেতে পারি। সেগুলো আমরা ব্যায়ামের ব্যাপারে আপনারা সবাই, শুধু আপনি না, এই অনুষ্ঠানে যত রকম মানে যত চিকিৎসক আসেন তারা প্রায় প্রত্যেকেই ব্যায়ামের ব্যাপারে গুরুত্ব দেন। ব্যায়ামের কথাটা বলছেন সবাই। আমরা ভিটামিন ডি এর কথা শুনলাম এবং খাবার দাবারে আরো সচেতন হওয়ার কথা শুনলাম। ডাক্তার সিএম হাসান, আপনাকে আবারও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার কথা হবে। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি শ্বাসকষ্টের মতো একটা উপসর্গ কি কি কারণে হতে পারে, এবং সেই কারণ খুঁজতে যে আমরা মানসিক কারণ থেকে শুরু করে হার্টের কারণ, লাংসের কারণ, লিভার, কিডনি এবং আরো জীবনযাত্রার প্রণালীতে আমরা কিছু অভ্যাসকে আমরা আমাদের সাথে সাথী করে নিয়েছি, সেগুলোর কারণেও আমাদের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে নতুন করে। কাজে এই বিষয়গুলো আসলে সচেতনতার বিষয়। আমরা যদি সচেতন হই, এবং ডাক্তার সিএম হাসান কিছু ভ্যাকসিনের কথা বললেন অনুষ্ঠানে, সেগুলো থেকেও কিন্তু আমরা শ্বাসকষ্ট হয় এমন কিছু রোগ প্রতিরোধ করতে পারি। আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।